ওয়েলকাম টু উড়ান পাঠশালা। আমি জেএনকে স্যার, সাবজেক্ট ইংলিশ। তোমাদের যে বিষয়টা পড়াবো সেটা হচ্ছে, যে টপিকটা পড়াবো ইংলিশে, সেটা হচ্ছে এরর কারেকশন। কেমন? অনেকেই তোমরা কমেন্ট করেছো এরর কারেকশন উপরে ক্লাস নেওয়ার জন্য, দ্যাটস ওয়াই এই ক্লাসগুলো আমি নিচ্ছি। ওকে, তো তোমাদের যদি কোনো প্রবলেম হয় বা কোথাও বুঝতে বা আরো রিকমেন্ডস তোমাদের থাকে, ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারো। আমরা সেই অনুযায়ী ক্লাসগুলোকে আরো প্রোভাইড করব, কি কি তোমাদের প্রয়োজনীয়তাগুলো। কেমন? তো চলে আসি একদম সরাসরি ক্লাসে। ফার্স্ট কোয়েশ্চেন দেখো, এরর কারেকশন বলেছি ঠিকই, ডিরেকশনে দেওয়াই আছে প্রথমেই, সেই কারণে আর নতুন করে ডিরেকশন দিইনি। আবার এখানে কোনো স্ল্যাশ দিয়ে দিইনি, কোনো ডিভিশন করে দিইনি কোয়েশ্চেন গুলোকে। তোমাকে এই জায়গা থেকে স্পষ্ট একটা ধারণা হতে পারে মানে কোনটা থেকে এরর খুঁজবো, যেহেতু পার্টটা ভাগ করা নেই, এটা বেশ একটু ভাবার বিষয়, সেই কারণে এইভাবে করেছি কোয়েশ্চেন গুলোকে। যাই হোক, পরবর্তীকালে আমি ডিভিশন করে করে করব। নেক্সট, ফার্স্ট কোয়েশ্চেন, it was apparent for everyone present that if the patient did not receive medical attention fast, he would die. ফার্স্ট কোয়েশ্চনটা কি আছে দেখো, অ্যাপারেন্ট, তাই তো? অ্যাপারেন্ট, এই অ্যাপারেন্ট মানে স্পষ্ট, অবভিয়াস। অ্যাপারেন্ট সিনোনিমাস ওয়ার্ডেও আছে অবভিয়াস। তো অ্যাপারেন্টের পরে যে প্রেপোজিশনটা বসে সেটা হচ্ছে অ্যাপারেন্ট টু, অর্থাৎ APPARENT, অ্যাপারেন্ট টু ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, তার সঙ্গে ফর হয় না। এবং কোয়েশ্চেন পেপারে যদি 100 বার এই কোয়েশ্চেনটা আছে, 99 বারে অ্যাপারেন্ট ফরই দেওয়া হয়। সুতরাং এটাকে ভুলে যাও। অ্যাপারেন্ট টু, শেষের যে টিটা থাকে, টি এর সঙ্গে যে প্রিপোজিশনটা হয় TO2, এইভাবে মনে রাখো, অ্যাপারেন্ট TO। নেক্সট কোয়েশ্চেন, there is no rule regarding the length of the phrase with relation to that of the original passage. এই যে কোয়েশ্চেনটা আছে, এই কোয়েশ্চেনটাতে একটা ফ্রেজেস কারেকশন আছে, ফ্রেজ, প্রেপোজিশনাল ফ্রেজ আছে, সেটা হচ্ছে উইথ রিলেশন টু। এই ফ্রেজটা ভুল, কি হওয়া উচিত? ইন রিলেশন টু। এই কোয়েশ্চেন্স গুলো তোমরা প্রায়শই বিভিন্ন এক্সামসে দেখতে পাবে। কেমন? তাহলে ইট শুড বি ইন রিলেশন টু, উইথ রিলেশন টুটা ভুল। কেমন? এইরকম এগুলোকে মনে রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেনে আসি, তাহলে আনসার পেলাম কি, এই পার্টটা উইথের জায়গায় এটা হবে ইন। নেক্সট কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন নাম্বার 3, the court held the local MLA responsible for the loss or damage to any public property. বেশ, প্রথমটাকে সেন্টেন্সটাকে আসি, the court held the local MLA, হোল্ড করেছিল তাকে, পাস্টে আছে। রেসপন্সিবল, রেসপন্সিবল সঙ্গে ফরই হয়, কিসের জন্য রেসপন্সিবল? ফর দ্য লস আর ড্যামেজ এনি পাবলিক প্রপার্টি। ঠিক আছে, এই পার্টটুকুতে কোনো ভুল নেই। তাহলে ভুলটা কোথায় আছে সেটা আবার বলি, এবং গ্রামাটিক্যালি তার কি কি এক্সপ্লেনেশন সেগুলো দিচ্ছি। দেখো, প্রথমত হচ্ছে, দেখো খেয়াল করে দেখো, এই সেন্টেন্সে একটা কনজাংশনের ইউজ আছে, সেটা হচ্ছে অর। এটা হচ্ছে একটা কনজাংশন। বেশ, তুমি খেয়াল করে দেখো, কনজাংশনের পরে কে আছে? ড্যামেজ। একটু ওয়ার্ড পেলাম আমরা, ড্যামেজ। তারপরে কি পেয়েছি? টু, তাহলে ড্যামেজ টু। সিমিলারলি তার আগে যে ওয়ার্ডটা আছে দেখো, লস, তাই তো? এই যে লস নাউনটা আছে, তাহলে লসের পরেও আমাকে একটা প্রেপোজিশন এখানে প্রয়োজন। লসের পরে হয় অফ, তাহলে লস অফ ড্যামেজ টু। এই প্রসেসটাকে বলা হয় প্যারালালিজম। তাহলে প্যারালালিজমটা কি? সেটা যে শুধু প্রিপোজিশনের ক্ষেত্রেই হবে এমন কোনো কথা নেই, অ্যাডজেক্টিভের ক্ষেত্রে হতে পারে, ভার্বের ক্ষেত্রে হতে পারে, কেমন, কনজাংশনের ক্ষেত্রে হতে পারে। ঠিক আছে, এবার প্যারালালিজমকে তুমি, প্যারালালিজম কথাটা, তা প্যারালালিজমকে আইডেন্টিফাই করবে সবসময় কনজাংশন দিয়ে, অর্থাৎ কনজাংশনের আগে পরে সেন্টেন্স স্ট্রাকচারটা সেম রাখতে হয়। ধরো আমি এরকম একটা সেন্টেন্স বলছি, he
likes, he likes playing football, comma, going abroad, সে বাইরে যেতেও ভালোবাসে, and to cook food, এবং রান্না করতেও ভালোবাসে। এই সেন্টেন্সটা খেয়াল করে দেখো, ভার্বের স্ট্রাকচার খেয়াল করে দেখো। ভার্ব আছে লাইকস, এবার লাইকস এর পরে এখানে আমরা চলে যাই কনজাংশন কে আছে। তাহলে কনজাংশনের আগে লক্ষ্য করে দেখো, গোয়িং, প্লেইং। তাহলে স্ট্রাকচার খেয়াল করে দেখো, ভার্ব আইএনজি। তাহলে অ্যান্ড এর পরেও আমাকে এই ভার্বটাকে আমরা আইএনজি ফর্মে লিখবো, অর্থাৎ ইট শুড বি কুকিং। তাহলে হি লাইকস প্লেইং ফুটবল, গোয়িং অ্যাব্রড অ্যান্ড কুকিং ফুড। এই হচ্ছে কোয়েশ্চেন, এইগুলোকে বলা হয় প্যারালালিজম। এবার যদি এখানে অ্যাডজেক্টিভের ইউজ থাকতো, অ্যান্ড দিয়ে আর একটা নাউন দিয়ে দিল, হবে না, সেটাও অ্যাডজেক্টিভ হতে হবে। তাহলে এই প্রসেসটাকে বলা হচ্ছে প্যারালালিজম। ঠিক আছে, আমি একটা এক্সামের কোয়েশ্চেনই বলি, এই সেম প্যাটার্নে প্যারালালিজম, এই যেটা করলে এই প্যাটার্নেই বলছি। তা তোমাদেরকে আগের কোয়েশ্চেনেতেও বলেছিলাম আমি, যেহেতু এটা এক্সামের কোয়েশ্চেন সেই কারণেই আমি আরো বলছি। অ্যামফিবিয়ান্স AMPHIBIANS, amphibians live both in water and land. সেম কনসেপ্টের কোয়েশ্চেন দেখো, এখানে অর কনজাংশন ছিল, এখানে অ্যান্ড কনজাংশন আছে। তাহলে দেখো, প্রেপোজিশন নাউন, তাহলে এখানেও একটা নাউন আছে, এখানেও একটা প্রেপোজিশন দরকার। তাহলে ল্যান্ডের ক্ষেত্রে প্রেপোজিশনটা অন হয়, ইন হয় না। তাহলে অ্যামফিবিয়ান্স লিভ বোথ ইন ওয়াটার অ্যান্ড অন ল্যান্ড, এইভাবে হবে। এই প্রসেসগুলোকে বলা হয় প্যারালালিজম। ঠিক আছে, বেশ। পরে কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন নাম্বার 4। দ্য ডিক্লাইন হচ্ছে হ্রাস পাওয়া, ডিক্রিজ করা, কেমন? আর তারপরে প্রেপোজিশন হয় ডিক্লাইন ইন, নট অফ। ডিক্লাইন ইন, ডিক্লাইনের সঙ্গে দেখো কিভাবে মনে রাখবে প্রেপোজিশনটাকে, ডিক্লাইন। তাহলে এই ডিক্লাইন বলতে গিয়ে দেখো শেষে ইনটা চলে এসছে, তাই তো। এইভাবে মনে রাখো, ডিক্লাইন। তাহলে ডিক্লাইন উচ্চারণ করতে গেলে আমার অলরেডি প্রিপোজিশনটা চলে আসছে, এইভাবেই মনে রাখলে তুমি ডিক্লাইনিং, তাই তো। তাহলে ডিক্লাইনের সঙ্গে প্রিপোজিশন হচ্ছে ইন, ডিক্লাইন। দেখো এই ইন প্রিপোজিশনই হবে, শেষ প্রনাউন্সিয়েশনে যেটা সেটাই প্রিপোজিশন, এইভাবে মনে রাখো। নেক্সট কোয়েশ্চেন, আই শ্যাল অ্যাভেইল। একটুখানি বলে রাখি যে আমরা বেশ কিছু ভার্বস জানি যাদের পরে রিফ্লেক্সিভ প্রোনাউন বসে, তার মধ্যে একটা হচ্ছে অ্যাভেইল। আর কে কে আছে অ্যাভেইল ছাড়া? অ্যাভেইল, অ্যাভেঞ্জ, রিভেঞ্জ, অ্যাডাপ্ট, ADAPT, অ্যাডজাস্ট, অ্যাকুইট, ACQUIT, exert, reconcile, amuse, enjoy, pride, join, sign। ঠিক আছে, এদের পরে রিফ্লেক্সিভ প্রোনাউন বসে। ক্লিয়ার? এদের পরে রিফ্লেক্সিভ প্রোনাউন বসে, এবং তাদের পরে শুধু রিফ্লেক্সিভ প্রোনাউন বসে না, তারপরে একটা প্রেপোজিশন বসে, কেমন? তাহলে দেখো, আই রেসপেক্ট এ রিফ্লেক্সিভ মাই সেলফ বসেছে, কোনো ভুল নেই, কিন্তু এরপরে প্রেপোজিশনটাও বসেছে, এটাও ঠিক। কিন্তু অ্যাভেলের পরে যে প্রেপোজিশনটা হয় সেটা হচ্ছে অফ, দ্যাটস ওয়াই প্রেপোজিশনটা হবে অফ।
I will avail myself of this golden opportunity. ঠিক আছে, এইটা হবে আনসার। ঠিক আছে, তাহলে avail of হয়, avail reflexive of. Clear? বেশ। Next question is question number 6. He went for the lunch at 2 p.m. লাঞ্চে গেল, সে ফিরেই এলো না নাকি? ও না, ফিরে এসছে। He went for the lunch, লাঞ্চে গেছে at 1 p.m. and then returned, এবং ফিরে এসছে। তাহলে খেয়াল করে দেখি, লাঞ্চ এটাকে কি বলা হয়? মিলস। এটা একটা মিলস। কেন মিলস বললাম? মিলস আর মিলের মধ্যে পার্থক্যটা এটাই যে মিলস বললে আমরা তিনটেকেই বোঝাবো না, যতগুলো মিল আছে সবগুলোকে নিয়ে একসঙ্গে মিলস বলা হয়। সেটা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, সাপার, যাই বলো না কেন, সবগুলোকে নিয়ে বলা হয় মিলস। তো ডিনার যদি হয়, ঠিক আছে, লাঞ্চ যদি হয়, ঠিক আছে, ব্রেকফাস্ট যদি হয়, ঠিক আছে, তো এইগুলো প্রত্যেকটাকে মিলস বলা হয়। এই মিলসের আগে কোনো আর্টিকেল ইউজ করা যায় না। হি টেক দ্য ডিনার হয় না কখনো, ঠিক আছে। তো এদের আগে কোনো আর্টিকেল বসবে না, নো আর্টিকেল। সেই জন্য এই দটাকে আমরা রিমুভ করে দেব। তাহলে নো আর্টিকেল প্লাস মিলস, এদের আগে কোনো আর্টিকেল ইউজ করা যায় না। তাহলে হি ওয়েন্ট ফর লাঞ্চ, নট দ্য লাঞ্চ। নেক্সট, the answer to all the sufferings, the answer এর পরে followed by preposition to ই হয়, the answer to the question, answer to ই হয়। তাহলে এই পর্যন্ত কোনো ভুল নেই। to all the, যেহেতু বলছে sufferings plural, তাহলে all the sufferings of human beings, lies, কেন এখানে lies বলা হলো না? the answer কথাটা হচ্ছে এখানে subject actual, that's why lies, ঠিক আছে, সেই জন্য এই পার্টটা কোনো ভুল নেই। That's why the sentence is no error. Clear? The sentence is no error. Next question এ চলে যায়। I like to travel by the air as I am a very busy person. এটা question related, আমি না, ঠিক আছে। I like to travel by the air, এগুলো হচ্ছে means of communication। কোন কোনগুলো? বাই লরি, বাই বাস, যাই বলো না কেন। তাহলে মিনস অফ কমিউনিকেশন যদি হয়, মিনস অফ কমিউনিকেশন, মিনস অফ কমিউনিকেশন কোন কোনগুলো? এই বাই এয়ার, বাই এয়ার, বাই বাস, by bus, by train, by water, by land, যাই বলো না কেন, এই মিনস অফ কমিউনিকেশন যখনই থাকবে শেষে বাই লরিটা লেখো, তো শেষে তো ওটা দিয়ে যেতে হবে, ওটা শেষে লিখবে। তাহলে এগুলো প্রত্যেকটা হচ্ছে মিনস অফ কমিউনিকেশন। তো এদের সঙ্গে কখনো কোনো আর্টিকেল ইউজ করা যায় না। বাই এয়ার, বাই শিপ, বাই ট্রেন, বাই বাস, বাই যাই বলো না কেন, তাহলে মিনস অফ কমিউনিকেশন যদি হয় তার সঙ্গে কোনো আর্টিকেল ইউজ করা যায় না। দ্যাটস ওয়াই এই বাই দ্য এয়ার এটা বলতে পারবো না, এখানে দ্য কে অমিট করতে হবে, অর্থাৎ আই লাইক টু ট্রাভেল বাই এয়ার। ওকে, বেশ। নেক্সট কোয়েশ্চেনেতে চলে আসছি, চলে এলাম। Of the two great cities, the former is biggest. তোমার কি মনে হতে পারে? বিগেস্ট, সুপারলেটিভ ডিগ্রি, তাহলে এখানে একদম চোখ বন্ধ করে একটা দ বসিয়ে দাও, এটাই তোমার মনে হতে পারে। অ্যাবসলিউটলি রং। এখানে বিগেস্ট তো বসবেই না, তো সুপারলেটিভ ডিগ্রির আগে দ তো ইউজ করাটা তো অনেক দূরের ব্যাপার। এবার বলি,
of the two great cities. যদি কোনো সেন্টেন্স, the sentence begins with of the two, between the two, এটা এক নম্বর মনে রাখো। the sentence ends with of the two, between the two, অর্থাৎ কোনো সেন্টেন্স যদি শুরু হয় of the two বা between the two, কোনো সেন্টেন্স যদি শেষ হয় of the two এবং between the two দিয়ে, ডেফিনেটলি সেই সেন্টেন্সে the প্লাস কম্পারেটিভ ডিগ্রির ব্যবহার করবে। অর্থাৎ the former is the bigger, এইটা হচ্ছে আনসার। কেমন? ধরো আরো এরকম একটা এক্সাম্পল বললাম, of the two he is the better, ঠিক আছে? of the two boys x is the better বা x is the stronger, যাই বলো। তাহলে between the two আর of the two থাকলে শুরুতে অথবা শেষে the প্লাস কম্পারেটিভ ডিগ্রি হবে, সেখানে সুপারলেটিভ ডিগ্রি হবে না। ক্লিয়ার? বেশ, চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। My teacher did not object to me using the mobile phone. ঠিক আছে, বেশ। অবজেক্ট এই ওয়ার্ডটার পরে প্রেপোজিশন বসে টু, ঠিক আছে, সব সময়ের জন্য অবজেক্ট টু হয়। আর টুটা হচ্ছে একটা প্রেপোজিশন, preposition followed by gerund or noun। এই সেন্টেন্সের রেসপেক্টে যেহেতু gerund, সেই কারণে আমি এই সেন্টেন্সের রেসপেক্টেই বলছি verb ing। তাহলে দেখো টু এর পরে ইউজিং আছে, verb ing আছে, এবং ইন বিটুইন preposition and gerund তারপরে যে ওয়ার্ডটা বসবে সেটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ মি। এটা হচ্ছে একটা অবজেক্টিভ প্রোনাউন, মি এর পজেসিভ প্রোনাউন হচ্ছে মাই, সরি পজেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মাই, ঠিক আছে? তাহলে আই নমিনেটিভ, মি অবজেক্টিভ, মাইন হচ্ছে পজেসিভ প্রোনাউন, মাই হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। আই নমিনেটিভ, মি অবজেক্টিভ, মাইন হচ্ছে পজেসিভ প্রোনাউন, মাই হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে কি বললাম? ইন বিটুইন প্রেপোজিশন অ্যান্ড gerund যদি মাঝখানে কোনো ওয়ার্ড থাকতে হয় সেটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, সেটা পজেসিভ প্রোনাউনও হবে না, নমিনেটিভও হবে না, অবজেক্টিভ প্রোনাউন হবে না। এখানে অবজেক্টিভ প্রোনাউন ইউজ করা আছে, সব সময় এখানে ইউজ করতে হবে পজেসিভ অ্যাডজেক্টিভ। এবার মাই কিন্তু প্রোনাউন না। কেন প্রোনাউন না? না, মাই কথাটা ইউজ করলে ফরওয়ার্ড বাই নাউন ইউজ করতে হয়, যে ওয়ার্ডটা নাউনকে কোয়ালিফাই করে সেটা অ্যাডজেক্টিভ, দ্যাটস ওয়াই এটা পজেসিভ অ্যাডজেক্টিভ। কারণ কি, মাই বললে আমার বোঝায়, অধিকার বোঝাচ্ছে, অথচ অ্যাডজেক্টিভ, সেই কারণে পজেসিভ অ্যাডজেক্টিভ বলা হয়। কেমন? এই হচ্ছে মূল বিষয়। তাহলে এটাকে মনে রাখবে, প্রেপোজিশন। ফাইনালি আমি একবার লিখে দিচ্ছি পরিষ্কার করে। তাহলে প্রেপোজিশন প্লাস পজেসিভ অ্যাডজেক্টিভ প্লাস gerund, এটাকে মনে রাখো। কেমন? বেশ, আশা করি প্রত্যেকটা কোয়েশ্চেন এক্সপ্লেনেশন এবং প্রত্যেকটা কোয়েশ্চেনগুলোকে বুঝতে পেরেছো যে কোথায় কিভাবে কারেকশন করব। তো আমি যেভাবে দেখালাম ঠিক সেইভাবেই তোমরা এগুলোকে নোট ডাউন করে নিও। এগুলো বিভিন্ন এক্সামসের ক্ষেত্রে ভীষণ কার্যকরী, ভীষণ হেল্পফুল। শুধু তাই নয়, এই ক্লাসগুলো অলসো ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ for different kinds of exams. So thank you very much. Please stay with me and also us.